একদা সন্ধ্যাবেলায় মহান রাজনীতিবিদ ও পণ্ডিত চাণক্য তার শিষ্য চন্দ্রগুপ্তের সঙ্গে একটি প্রাচীন গাছের নিচে বসেছিলেন। গম্ভীর স্বরে তিনি বললেন, চন্দ্রগুপ্ত, আজ আমি তোমাকে কিছু কথা বলবো, মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলো তোমার সারা জীবনের কাজে লাগবে। আজ আমি তোমাকে একটি উদ্দেশ্য দেব, এটি অমূল্য। এই কথাগুলো সর্বদা মনে রাখবে, কারণ আজ আমি তোমাকে এমন 7টি জায়গার কথা বলবো যেখানে নিমন্ত্রণ পেলেও তোমার যাওয়া উচিত নয়। কেউ তোমাকে আমন্ত্রণ জানালেও না ভেবেচিন্তে সেখানে যাওয়ার কথা ভুলেও যেও না। ভুল করেও ভুলে যেও না, কারণ সরল মনা মানুষ নির্মম হয়। সে সহজেই অন্যের ফাঁদে পা দেয় এবং প্রায়শই তার সরলতাই তাকে ফাঁদে ফেলে। আমি দেখেছি তুমি নিজের পথেই চলছ, কিন্তু প্রায়শই তা থেকে বিচ্যুত হও। তাই তোমার এই নির্দেশগুলো মেনে চলা উচিত এবং আমার কথা মন দিয়ে শোনা উচিত। চন্দ্রগুপ্ত আগ্রহের সাথে বলল, হ্যাঁ গুরুদেব, দয়া করে বলুন। চাণক্য হেসে বললেন, ঠিক আছে বৎস, মন থেকে বলো, আমি তোমাকে যা যা বলেছি। আমি এই 7টি স্থান বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এগুলো শুধু আপনার ব্যক্তিগত জীবনের জন্যই নয়, বরং রাজা, যোদ্ধা এবং মানুষ হিসেবে আপনার জীবনের জন্যই উপকারী হবে। এটি ধর্মগ্রন্থ, বেদ এবং আমার নিজস্ব নীতির উপর ভিত্তি করে রচিত। অর্থশাস্ত্রে আমি বলেছি যে জ্ঞানী তিনি, যিনি বিপদ আগে থেকেই চিনতে পারেন। সুতরাং আসুন এই 7টি স্থান নিয়ে এক এক করে আলোচনা করা যাক। আমি প্রতিটি স্থান নিয়ে বিশদ আলোচনা করব, উদাহরণ দেব, কারণ ব্যাখ্যা করব এবং কেন এই স্থানগুলিতে যাওয়া নিষিদ্ধ তাও ব্যাখ্যা করব। জ্ঞান তোমাকে অপরাজেয় করে তুলবে। প্রথম স্থানটি হলো যেখানে তোমার বাবা মা সম্মানিত নন। চাণক্য একটি গভীর শ্বাস নিয়ে শুরু করলেন। প্রথমে চন্দ্রগুপ্ত, শোনো, জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? সম্মান, মর্যাদা। এমন একটি জায়গা যেখানে তুমি সম্মানিত নও, যেখানে লোকেরা তোমাকে অবজ্ঞার চোখে দেখে, অপমান করে অথবা তোমার উপস্থিতিকে তুচ্ছ মনে করে। সেখানে অপ্রস্তুত হয়ে পা রাখা মৃত্যুর সমান। কেন? কারণ মানুষের মন এতটাই দুর্বল যে অপমান তাকে ভেঙে দেয়। তুমি রাজা হলেও যদি অপমানিত হও, তবে তোমার রাজ্য কিভাবে চলবে? অপমানের শক্তি এতটাই মারাত্মক যে তা তোমার আত্মাকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। এটি তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে এবং তোমাকে অসহায় করে তোলে। বাস্তুশাস্ত্র এবং বেদে আত্মসম্মানকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে যে একজন ব্যক্তির সর্বদা এমন পরিবেশে থাকা উচিত যেখানে তার সম্মান বাড়ে, কমে না। প্রথমে সেখানকার মানুষগুলো কারা তা খুঁজে বের করো। তারা কি তোমার বন্ধু নাকি গোপন শত্রু? পরিবেশটি কি তোমার অনুকূলে? যদি না হয়, তবে অজুহাত দেখিয়ে তা এড়িয়ে চলো। তাদের বলো যে আমার জরুরি কাজ আছে, কিন্তু কখনো যাবেন না। এই জায়গাগুলো হতে পারে এমন কারো বাড়ি যেখানে আপনাকে আগে অপমান করা হয়েছে, অথবা এমন কোনো সমাবেশ যেখানে আপনার জাতি, ধর্ম বা সামাজিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়। জীবন সংক্ষিপ্ত, সময় নষ্ট করবেন না। বেদ বলে, সম্মানজনক হও, অপমানিত হও না। অপমান পরিহার করুন, কারণ অপমান বিদ্রোহের বীজ বপন করে। অর্থশাস্ত্রে আমি বিস্তারিতভাবে লিখেছি যে একজন জ্ঞানী রাজাকে অবশ্যই সর্বদা তার সুনাম রক্ষা করতে হবে, কারণ সুনামই একটি রাজ্যের ভিত্তি। যদি আপনি অপমানিত হন, আপনার অনুগামীরা আপনাকে দুর্বল মনে করবে, আপনার কর্তৃত্ব দুর্বল হয়ে পড়বে। শাস্ত্রে অসম্মানের বিষকে ধীরে ধীরে শরীরকে ধ্বংসকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই কখনো না ভেবে যাবেন না, সর্বদা মূল্যায়ন করুন। সেখানে কি আপনি সম্মানিত হবেন? আপনার কথা কি শোনা হবে? সে কি যাবে? অন্যথায় দূরত্ব বজায় রাখুন। এই নিয়মটি কেবল ব্যক্তিগত জীবনের জন্যই নয়, রাজনৈতিক ও সামাজিক জীবনের জন্যও অপরিহার্য। একজন যোদ্ধা হিসেবে আপনাকে সর্বদা একটি শক্তিশালী অবস্থান বজায় রাখতে হবে। অপমান দুর্বলতার লক্ষণ এবং দুর্বলতা মৃত্যুকে আমন্ত্রণ জানায়। বেদান্ত আত্মার পবিত্রতার উপর জোর দেয় এবং অপমান সেই পবিত্রতাকে কলুষিত করে। অতএব চন্দ্রগুপ্ত, এই বিষয়টি গভীরভাবে বুঝুন। কেবল সেই স্থানই বেছে নিন যা সম্মান অর্জন করে। অন্যদের থেকে দূরে থাকুন। এই জ্ঞান আপনাকে জীবনের প্রতিটি প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। অপমান এড়িয়ে চলাই প্রজ্ঞা। সর্বদা মনে রাখবেন যে সম্মানই আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি। দ্বিতীয় স্থানটি হল বেশ্যার ঘর। চাণক্য চন্দ্রগুপ্তের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, শোনো, জীবনে এমন কিছু স্থান আছে যেখানে প্রবেশ করা আত্মসম্মান ও আত্মবিশ্বাস হারানোর সমতুল্য। তার মধ্যে একটি হল বেশ্যার ঘর। যে রাজার সেনাপতি বেশ্যার ঘরে যান, তিনি তার সেনাবাহিনীকে দুর্বল করে ফেলেন।
যে মন্ত্রীর মন সেখানে বিচরণ করে তার নীতি কলুষিত হয় এবং যে রাজ্যের প্রজারা সেদিকে ঝুঁকে থাকে সেই রাজ্য পতনের দিকে ধাবিত হয়। জীবনের ভিত্তি হল চরিত্র এবং চরিত্রের শত্রু হল কাম। একজন বেশ্যার বাড়ি বাইরে থেকে আকর্ষণীয় মনে হতে পারে। সেখানে সুগন্ধ, সাজসজ্জা, নাচ, গান এবং ক্ষণিকের আনন্দের আভাস মেলে, কিন্তু অন্তরের গভীরে তা আত্মার শক্তি নিঃশেষ করে দেয়, পুণ্যকে ধ্বংস করে এবং পাপের দুর্গন্ধে পরিপূর্ণ থাকে। চাণক্য বলেছেন, কামনার চেয়ে বড় কোনো রোগ নেই, কামনার চেয়ে বড় কোনো শত্রু নেই। বেশ্যার বাড়িতে যাওয়া মানে নিজের চরিত্রকে ঝুঁকির মুখে ফেলা, কারণ মানুষ ধীরে ধীরে তার কামনার দাস হয়ে পড়ে। শারীরিক আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু তার প্রভাব দীর্ঘস্থায়ী। আত্মার দীপ্তি ম্লান হয়ে যায় এবং মানুষ ধীরে ধীরে অলসতা, আসক্তি ও দুর্বলতার জালে জড়ে পড়ে। চাণক্য বলেন যে রাজা বা সাধারণ মানুষ যেই হোক না কেন, বেশ্যার বাড়িতে গেলে তারা শুধু তাদের সম্পদই হারায় না, বরং তাদের সম্মান ও আত্মবিশ্বাসও হারায়। কারণ বেশ্যার বাড়ি কেবলই দেহচর্চার জায়গা, সেখানে কোনো ভালোবাসা, ভক্তি, আনুগত্য বা পবিত্রতা নেই। সেই স্থান মানব মনকে ফাঁদে ফেলে এবং ধীরে ধীরে তাকে অতল গহ্বরের দিকে ঠেলে দেয়। শাস্ত্রে বলা হয়েছে যে জীবনের 4টি লক্ষ্য হল ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তবে কামের স্থান কেবল ধর্মের সঙ্গেই সঙ্গতিপূর্ণ। যখন কাম ধর্মকে অতিক্রম করে কোনো বেশ্যার ঘরে পৌঁছায়, তখন ধর্মের বিনাশ ঘটে। আর যখন ধর্মের বিনাশ হয়, তখন অন্য 3টিও টিকে থাকতে পারে না। যারা বেশ্যার ঘরে যায়, সমাজ তাদের সম্মান করে না, তাদের সুনাম তলানিতে গিয়ে থাকে। এবং চাণক্য যেমন একবার বলেছিলেন, সুনামই শক্তি। সুনাম ছাড়া রাজা শাসন করতে পারে না, আর সাধারণ মানুষও সুখে থাকতে পারে না। বেদ ও উপনিষদে বারবার আত্মসংযমের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে যে মানুষের প্রকৃত শক্তি তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মধ্যে নিহিত। বেশ্যার ঘর হল ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ব্যাহত করার একটি কেন্দ্র। সেখানে যাওয়া ভেতরের আধ্যাত্মিক কৃচ্ছ সাধনকে ধ্বংস করে দেয়। ভক্তরা এবং রাশিচক্রের চিহ্নগুলো সর্বদা এর বিরুদ্ধে সতর্ক করে এসেছে। কেবলমাত্র যারা ব্রহ্মচর্য পালন করেন তারাই উজ্জ্বল, দীর্ঘজীবী এবং সফল। পক্ষান্তরে যে ব্যক্তি কামনার দাস হয়ে যায়, সে দুর্বল এবং সে অপমানিত হয়। তৃতীয়ত, যেখানে মদ ও নেশার প্রচলন রয়েছে, সেখানে যাওয়া আত্মাকে অন্ধকারে নিমজ্জিত করার মতো। মদ শুধু শরীরকেই বিষাক্ত করে না, বরং মন ও বুদ্ধির মূলকেও ধ্বংস করে দেয়। ক্ষণিকের আনন্দ ও নেশার জন্যে একজন ব্যক্তিকে যে মূল্য দিতে হয় তা হল প্রজ্ঞার বিনাশ, আর প্রজ্ঞাই হল মানুষের প্রকৃত সম্পদ। প্রজ্ঞা হারিয়ে গেলে রাজকীয় ক্ষমতা, জ্ঞান, বীরত্ব এবং আধ্যাত্মিক সাধনা সবই অর্থহীন হয়ে পড়ে। আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে যে স্থান নেশার কেন্দ্র তা পাপের আবাস। সেখানকার বাতাস দূষিত, সঙ্গীত নেশা উদ্রেককারী এবং হাসি মিথ্যা ও অন্তঃসারশূন্য। যে ব্যক্তি এমন স্থানে যায়, সে ধীরে ধীরে সেই একই তরঙ্গে ভেসে যায়। প্রথমে তারা শুধু তা দেখতে যায়, তারপর সঙ্গ তাদের আকর্ষণ করে এবং শীঘ্রই তারাও সেই একই পাপে ডুবে যায়। শাস্ত্রে বলা হয়েছে, মদিরা প্রলয়ম নয়তি, অর্থাৎ মদ বিনাশ ঘটায়। সেখানে গেলে শুধু শরীরই দুর্বল হয় না, আত্মার উজ্জ্বল্যও ম্লান হয়ে যায়। কোনো সাধকের মন কখনো স্থির থাকতে পারে না যদি সে নেশাজাতীয় দ্রব্যের সামান্যতম সংস্পর্শেও আসে। রাজনীতির ক্ষেত্রে এটি আরও বেশি বিপজ্জনক। এমন রাজা যার সৈন্য, মন্ত্রী বা স্বয়ং রাজাই নেশাজাতীয় দ্রব্যের প্রভাবে থাকেন, যদি তারা যায় তবে তাদের রাজ্য শীঘ্রই শত্রুদের হাতে চলে যায়। একজন মাতাল ব্যক্তির গোপন কথা ফাঁস হয়ে যায় এবং এটাই শত্রুর প্রয়োজনের সুযোগ। এই কারণেই আচার্য সতর্ক করেছিলেন যে যিনি নিজের গোপন কথা রক্ষা করতে চান তার কখনো নেশা করা উচিত নয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নেশা আত্মার পবিত্রতাকে আবৃত করে ফেলে। ব্যক্তির অন্তরাত্মা যা দেবত্বের উৎস, তা নেশার ধোঁয়ায় চাপা পড়ে যায়। ধ্যান ভঙ্গ হয়, জীবনী শক্তি বিলীন হয়ে যায় এবং জীবন এক অন্ধ গলিতে ঘুরে বেড়াতে শুরু করে। অতএব যে কেউ মত্ততার স্থানে পা রাখে, সে নিজের অন্তরে মৃত্যুর বীজ বপন করে। আর এই মৃত্যু কেবল দেহের নয়, বরং চরিত্র ও আত্মারও। অতএব চন্দ্রগুপ্ত, মনে রেখো, সেই সব স্থান থেকে বহু দূরে থেকো যেখানে মদের স্রোত বয়ে চলে, যেখানে লোকেরা মদের মধ্যে নিজেদের বিবেককে ডুবিয়ে দেয়, যেখানে গান নাচ কেবল কাম ও উন্মাদনার জন্ম দেয়। সেখানকার একটি নিঃশ্বাসও বিষের মতো। 4. শত্রুর বাড়ি। শত্রুর বাড়ি এমন এক স্থান যেখানে বিশ্বাসের কোনো চিহ্নই থাকে না। এটি বিষে পূর্ণ একটি কূপ এবং যে সেখানে যায় সে নিজেকে বিপদে ফেলে। শত্রুর মিষ্টি কথা ও আতিথেয়তা এমন এক ফাঁদ যা মানুষকে প্রতারিত করে এবং ধ্বংস করে দেয়। আচার্য চাণক্য বলেছেন, শত্রুর বাড়ি একটি মৌচাকের মতো, বাইরে থেকে মিষ্টি কিন্তু ভেতর থেকে হুল ফোটানো। সেখানকার হাসি ছলনায় পূর্ণ এবং বিশ্বাসঘাতকতার তরবারি প্রতিটি পদক্ষেপে ঝুলতে থাকে।
যে শত্রুর বাড়িতে প্রবেশ করে সে তার বুদ্ধি ও বিচক্ষণতাকে ঝুঁকির মধ্যে ফেলে। প্রথমে সে আতিথেয়তায় ভেসে যায়, তারপর ধীরে ধীরে শত্রু চক্রান্তের শিকার হয়। শাস্ত্রে বলা হয়েছে শত্রুর সঙ্গ আত্মহত্যার শামিল। সেখানকার বাতাস ছলনাময়, খাবার বিষাক্ত এবং কথা প্রতারণাপূর্ণ। রাজনীতিতে এটি আরও বেশি বিপজ্জনক। শত্রুর বাড়ি হলো সেই জায়গা যেখানে গোপন পরিকল্পনা করা হয় এবং গোপন কথা ফাঁস হয়ে যায়। এক মুহূর্তের অসাবধানতা একজন রাজাকে তার সিংহাসন থেকে বঞ্চিত করতে পারে। চাণক্যের সতর্কবাণী স্পষ্ট, কেবল তারাই শত্রুর দরজায় কড়া নাড়বে যারা মৃত্যুকে আমন্ত্রণ জানাতে চায়। আধ্যাত্মিকভাবে শত্রুর বাড়ি মনের মধ্যে ঘৃণা বাড়িয়ে তোলে। এর পরিবেশ আত্মায় শান্তি নয়, বরং অশান্তি ও ঘৃণা নিয়ে আসে। যে সেখানে যায় সে তার হৃদয়ে ক্রোধ ও প্রতিশোধের বীজ বপন করে। এই বীজগুলো কেবল তার জীবনকেই নয়, তার আত্মাকেও বিষাক্ত করে তোলে। অতএব চন্দ্রগুপ্ত, সর্বদা শত্রুর বাড়ি থেকে দূরে থাকো। তার মিষ্টি হাসি ও আতিথেয়তার আড়ালে লুকিয়ে থাকা ছলনা তোমাকে গ্রাস করতে পারে। সেই স্থানটি মৃত্যুর প্রবেশদ্বার, যেখান থেকে কেবল অনুতাপের মাধ্যমেই ফেরা যায়। 5. যেখানে গো হত্যা হয় সেই স্থান পাপের আখড়া। পৃথিবীতে মাতৃত্বের প্রতিমূর্তি গরুর হত্যা কেবল একটি প্রাণীর মৃত্যু নয়, বরং ধর্ম ও করুণার হত্যা। এমন স্থান অন্ধকার ও নিষ্ঠুরতার কেন্দ্র, যেখানে মানবতার দীপ্তি ম্লান হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে গো হত্যাই ধ্বংসের মূল। সেখানকার মাটি রক্তে ভেজা থাকে এবং বাতাস পাপের ভারে ভাক্রান্ত থাকে। যে কেউ এমন স্থানে যায় সে ধীরে ধীরে নিষ্ঠুরতা ও সংবেদনহীনতার দিকে আকৃষ্ট হয়। প্রথমে তারা নিছক দর্শক হয়ে থাকে, তারপর তাদের মন হিংসাকে গ্রহণ করতে শুরু করে এবং অবশেষে তারাও সেই পাপের অংশ হয়ে যায়। চাণক্য সতর্ক করেছিলেন যে যেখানে গরুর আর্তনাদ প্রতিধ্বনিত হয় সেখানকার জলও বিষাক্ত হয়ে যায়। রাজনীতিতে গো হত্যার স্থান শত্রুদের আখড়া হয়ে ওঠে। এমন স্থান সমাজে অশান্তি ও বিদ্রোহের জন্ম দেয়, কারণ গরুর প্রতি নিষ্ঠুরতা হল ধর্ম ও সংস্কৃতির বিরুদ্ধে বিদ্রোহ। এমন স্থানকে পবিত্র করা এবং সেখানে পানা রাখা রাজার কর্তব্য। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গো হত্যার স্থান আত্মাকে কলুষিত করে। সেখানকার পরিবেশ ধ্যানে ব্যাঘাত ঘটায় এবং মানুষের বিবেক পাপের ভারে ভাক্রান্ত হয়। যে সেখানে যায় সে নিজের ভেতরের করুণা ও পবিত্রতাকে হত্যা করে। অতএব চন্দ্রগুপ্ত, যেখানে গরুর ডাক প্রতিধ্বনিত হয় সেই স্থান থেকে বহু দূরে থাকো। সেখানকার একটি নিঃশ্বাসও আত্মাকে ধ্বংস করে দিতে পারে। সেই স্থানটি নরকের প্রবেশদ্বার, যেখানে ধর্ম ও মানবতার অবসান ঘটে। 6 জন অনৈতিক ও লোভী মানুষের বাসস্থান। অনৈতিক ও লোভী মানুষ। লোভী ব্যক্তির ঘর এমন এক জায়গা যেখানে নৈতিকতা ও সত্যের কোনো মূল্য নেই। এটি এমন এক চোরাবালি যেখানে আটকা পড়া যে কেউ তার আত্মা ও মর্যাদা হারায়। অপরিণামদর্শিতা ও লোভ মানুষকে পশুর চেয়েও নিচে নামিয়ে দেয়, কারণ সেখানে বিবেক বা ন্যায়পরায়ণতা কিছুই থাকে না। চাণক্য বলেছেন যে লোভী ব্যক্তির ঘর বিষের ভাণ্ডার এবং অনৈতিক ব্যক্তির ঘর পাপের আস্তানা। যে কেউ এমন জায়গায় যায় সে প্রথমে লোভের জালে জড়িয়ে পড়ে। তারপর অনৈতিক লোকদের সঙ্গ তাকে অধপতনের দিকে টেনে নিয়ে যায়। এখানকার কথাগুলো শুনতে মধুর, কিন্তু তা মনকে কলুষিত করে। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে লোভই পাপের মূল। সেখানকার পরিবেশ মনকে কলুষিত করে এবং ধীরে ধীরে মানুষ তার মর্যাদা হারায়। রাজনীতিতে অনৈতিক ও লোভীদের আস্তানা সবচেয়ে বিপজ্জনক। এখানে গোপন পরিকল্পনা করা হয় এবং বিশ্বাসঘাতকতা সংগঠিত হয়। যে রাজা বা সৈনিক এখানে জড়িয়ে পড়েন তিনি তার রাজ্যের ধ্বংস ডেকে আনেন। চাণক্য উপদেশ দেন যে কেবল তারাই লোভীদের সঙ্গে মেলামেশা করবে যারা নিজেদের মৃত্যুকে ক্রয় করতে চায়। আধ্যাত্মিক আর তা মানুষকে সত্যের পথ থেকে বিচ্যুত করে। যে সেখানে যায় সে নিজের ভেতরের আলো হারিয়ে ফেলে। অতএব চন্দ্রগুপ্ত, সর্বদা অনৈতিক ও লোভীর ঘর থেকে দূরে থেকো। সেখানে একবার গেলেই তা তোমাকে পাপের অতল গহ্বরে ঠেলে দিতে পারে। এই স্থানটি এমন এক আগুন যা আত্মাকে দগ্ধ করে। 7. অহংকারীর ঘর। অহংকারীর ঘর এমন এক স্থান যেখানে বিচক্ষণতা ও নম্রতা বিলীন হয়ে গেছে। এটি এমন এক মরুভূমি যেখানে ভালোবাসার ছায়াও নেই, সেখানে সত্যের জলও নেই। অহংকার মানুষকে অন্ধ করে দেয় এবং তার ঘরই পতনের কেন্দ্র। চাণক্য বলেছেন যে অহংকারীর ঘর একটি অগ্নিকুণ্ড যা তাকে ও অন্যদের পুড়িয়ে দেয়। সেখানকার বাতাসে গর্ভের গন্ধ এবং সেখানকার কথাবার্তা কেবল আত্মপ্রশংসায় পূর্ণ। যেই কোনো অহংকারীর ঘরে যায় সে ধীরে ধীরে তার প্রভাবে পড়ে যায়। দৃশ্যত এমন স্থান আত্মার পবিত্রতা নষ্ট করে। লোভ ও অনৈতিকতা মনকে বিক্ষিপ্ত করে এবং একাগ্রতায় ব্যাঘাত ঘটায়। প্রথমে মানুষ প্রশংসা শোনে, তারপর শ্রেষ্ঠত্বের মায়ায় নিজেকে হারিয়ে ফেলে। শাস্ত্রে বলা হয়েছে যে অহংকারই সম্পূর্ণ ধ্বংসের কারণ। সেখানকার পরিবেশ মনকে অশান্ত করে এবং মানুষ তার বিনয় হারিয়ে ফেলে। রাজনীতিতে একজন অহংকারীর বাড়ি সবচেয়ে বিপজ্জনক। একজন অহংকারী রাজা, মন্ত্রী বা সৈনিক নিজের গর্ভে ডুবে শত্রুদের শিকারে পরিণত হয়। চাণক্য সতর্ক করেছেন যে কেউ একজন অহংকারীর সঙ্গে মেলামেশা করে সে নিজের পতন ডেকে আনে।
আধ্যাত্মিকভাবে অহংকার আত্মার সবচেয়ে বড় শত্রু। একজন অহংকারী ব্যক্তির বাড়ির পরিবেশ মনকে সত্য ও ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। সেখানে একাগ্রতা বিঘ্নিত হয় এবং আত্মার দীপ্তি ম্লান হয়ে যায়। যে কেউ সেখানে যায় সে অন্তরের সত্য ও শান্তি হারিয়ে ফেলে। অতএব চন্দ্রগুপ্ত, সর্বদা একজন অহংকারীর বাড়ি থেকে দূরে থেকো। এমনকি সেখানে একটি সফরও তোমাকে অহংকারের অন্ধকার কূপে ঠেলে দিতে পারে। এই বিষয়টি আত্মাকে ধ্বংস করে দেয়। আমরা কি এক নিমিষে কারোর মনের কথা পড়তে পারি? অন্য ব্যক্তিটি আপনার সম্পর্কে কি ভাবছে, তারা আপনার সম্পর্কে কি চিন্তা করছে, আমরা কি তা জানতে পারি? উত্তর হলো হ্যাঁ, এটা একেবারে সত্যি। আর আজ আমি আপনাদের বলতে যাচ্ছি যে আপনি যে কারোর মনের কথা পড়তে পারেন, এবং সেটাও খুব সহজে। কিন্তু এটা করার জন্য আপনাকে কিছু নিয়ম এবং নির্দিষ্ট কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রত্যেকেরই অন্যের মনের কথা পড়ার স্বাধীনতা আছে, যদি আপনি এটি সঠিকভাবে শেখেন এবং অনুশীলন করেন। আজ আমরা আচার্য চাণক্যের নীতি ও প্রজ্ঞার ওপর ভিত্তি করে এই বিদ্যাটি বুঝব। একবার চাণক্য তার কুঁড়ে ঘরের বাইরের ছোট বাগানে গিয়ে একটি গোলাপ ছিঁড়লেন। তিনি চন্দ্রগুপ্তকে বললেন, এই ফুলটা দেখো, সুন্দর না? চন্দ্রগুপ্ত সম্মতি জানালেন, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। তখন চাণক্য জিজ্ঞাসা করলেন, কি গোলাপের গন্ধ কি তোমার ভালো লাগে? চন্দ্রগুপ্ত চট করে উত্তর দিল, হ্যাঁ আচার্য, খুব ভালো। চাণক্য হালকা হেসে বললেন, বৎস, তুমি তো ফুলটার গন্ধই নাওনি, তাহলে গন্ধটা তোমার কেমন লাগলো? চন্দ্রগুপ্ত হতবাক হয়ে গেল। চাণক্য বলতে থাকলেন, তোমার মন এখানে নেই, তুমি মগধের সিংহাসনের কথা ভাবছ। তুমি ধননন্দকে পরাজিত করতে চাও, কিন্তু তোমার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাওয়ার ভয়ে আছো। চন্দ্রগুপ্তের চোখ বড় বড় হয়ে গেল। বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। সে ভাবছিল, এটা কিভাবে সম্ভব? আমি তো কিছুই বলিনি। চাণক্য চন্দ্রগুপ্তকে বসতে ইশারা করে বললে, মন পড়া কোনো জাদু নয় চন্দ্রগুপ্ত, এটা অনুশীলন এবং স্থিরতার মাধ্যমে অর্জিত একটি শিল্প। আমি তোমার চোখে একজন যোদ্ধার মতো আগুন দেখেছি। তোমার মুখের রেখাগুলো আমাকে বলে দিয়েছে যে তুমি কোনো মহৎ লক্ষ্যের জন্য অস্থির ছিলে। তোমার আঙুলগুলো বারবার একে অপরের সাথে টোকা দিচ্ছিল, যা তোমার ভয় এবং দ্বিধা প্রকাশ করছিল। আর যখন আমি তোমাকে ফুলটির কথা জিজ্ঞেস করলাম, তুমি তাড়াহুড়ো করে উত্তর দিলে, কারণ তোমার মন অন্য কোথাও ছিল। চন্দ্রগুপ্ত জিজ্ঞেস করলেন, আচার্য, আপনি এইসব কিভাবে জানলেন? এটা কি কোনো তন্ত্রমন্ত্র? চাণক্য হেসে বললেন, না, এটা তন্ত্রমন্ত্র নয়, বরং মনের শান্তি এবং অন্যের মনের ভাব বোঝার শিল্প। আমি আমার মনকে এতটাই শান্ত করেছি যে আমি অন্যের মনের গতিবিধি শুনতে পাই। চাণক্য চন্দ্রগুপ্তকে নিজের ওপর একটি পরীক্ষা করতে বললেন। তিনি তাকে একটি শান্ত কোণে বসতে বললেন এবং বললেন, দিনে 2 ঘন্টা চুপ থাকো, কথা বলবে না, চিন্তাও করবে না, শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখো। যখন তোমার মন শান্ত থাকবে, তখন তুমি অন্যদের মনের কথা পড়তে পারবে। চন্দ্রগুপ্ত বেশ কয়েক মাস ধরে এর অনুশীলন করলেন। ধীরে ধীরে তিনি মানুষের অঙ্গভঙ্গি, তাদের চোখের চাহনি এবং তাদের কথার পেছনের উদ্দেশ্য বুঝতে শুরু করলেন। তারপর চাণক্য বললেন, এখন আমি তোমাকে একটি গল্প বলবো, মন দিয়ে শোনো। তারপর গল্প শেষ হলে আমি তোমাকে মনের কথা পড়ার 7টি উপায় বলবো। অনেক বছর আগে হিমাচলের সবুজ উপত্যকায় সরজু নদীর তীরে 2 ভাই বোন বাস করত। বড় ভাই রমেশ, যে ছিল অন্ধ, এবং ছোট বোন অনিতা, যে গ্রামে একটি ছোট বাগান করত। অনিতার বাগানটি সুন্দর ছিল, কিন্তু বন্য পশুরা প্রায় তার ফসল নষ্ট করে দিত। এতে অনিতা খুব কষ্ট পেত। একদিন সে তার অন্ধ ভাই রমেশের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল, যে তার প্রখর শ্রবণ শক্তি দিয়ে পশু পাখির উপস্থিতি টের পেত। অনিতা বাগানের মাঝখানে একটি ছোট মঞ্চ তৈরি করে রমেশকে সেখানে বসিয়ে দিল। সে বলল, ভাই, যদি কোনো পশুর আওয়াজ শোনো, তোমার লাঠি দিয়ে মঞ্চটায় জোরে আঘাত করবে, এতে পশু পাখিগুলো ভয় পেয়ে পালিয়ে যাবে। রমেশ তার বোনের কথা শুনল এবং প্রতিদিন মঞ্চের ওপর বসে বাগান পাহারা দিতে লাগল। যখনই সে কোনো শব্দ শুনত, সে তার লাঠি দিয়ে আঘাত করত, আর পশু পাখিগুলো পালিয়ে যেত। এইভাবে বাগানটি নিরাপদ থাকত। একদিন একজন রাজকীয় সৈন্য একটি বুনো শুয়োরকে তাড়া করতে করতে বাগানের কাছে এলো। সে রমেশকে দেখে জিজ্ঞেস করল, তুমি কি এখানে কোনো শুয়োর দেখেছ? রমেশ উত্তর দিল, আমি অন্ধ, আমি কি করে দেখব? কিন্তু আমি আপনাকে বলতে পারি যে এখান দিয়ে যে পশুই যাক না কেন, তাকে তাড়া করার কোনো মানে হয় না। আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। সৈনিকটি অবাক হয়ে বলল, আপনি অন্ধ? আপনি এত নিশ্চিতভাবে কি করে বলতে পারেন যে শুয়োরটাকে তাড়া করার কোনো মানে হয় না? রমেশ শান্তভাবে ব্যাখ্যা করল, আমি জন্তুটার পায়ের শব্দ শুনলাম। ওটার চাল ছিল ভারী আর ধীর, ঠিক একটা গর্ভবতী শূকরীর মতো। একজন সৈনিকের এমন শূকরী শিকার করা উচিত নয়।
সৈনিকটি আরও বেশি অবাক হলো। সে তার লোকদের জন্তুটাকে খুঁজে বের করতে পাঠালো। তারা ফিরে এসে জানালো যে রমেশ ঠিকই বলেছিল, ওটা একটা গর্ভবতী শুকরই ছিল। সৈনিকটি রমেশকে জিজ্ঞেস করল, তুমি এসব কিভাবে জানলে? রমেশ উত্তর দিল, আমি দেখতে পাই না, কিন্তু শব্দ আর নড়াচড়া শুনতে পাই। জন্তুটার ভারী চাল আর ধীর গতি আমাকে বলে দিয়েছে যে ওটা গর্ভবতী। রমেশের বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে সৈনিকটি তাকে আরেকটি প্রশ্ন করল, তুমি তো খুব বুদ্ধিমান, তুমি কি বলতে পারবে আমার স্ত্রী আমার প্রতি বিশ্বস্ত কিনা? রমেশ উত্তর দিল, আপনার মনে এমন প্রশ্ন কেন এলো? কিন্তু ঠিক আছে, আমি উত্তর দেব। তার জন্য আমাকে আপনার স্ত্রীর সঙ্গে একান্তে দেখা করতে হবে। সৈনিকটি প্রথমে রেগে গেলেও পরে নরম হলো এবং তার স্ত্রী রানী সাবিত্রীকে রমেশের সঙ্গে একটি ঘরে পাঠিয়ে দিল। ঘরে রমেশ সাবিত্রীর সঙ্গে কথা বলল। সে বলল, আমাকে তোমাকে স্পর্শ করতে হবে। এ কথা শুনে সাবিত্রী ক্ষিপ্ত হয়ে রমেশকে মারতে শুরু করল। রমেশ কোনো মতে প্রাণ বাঁচিয়ে পুলিশটির কাছে ফিরে এলো। সে বলল, তোমার স্ত্রী বিশ্বস্ত নয়। সৈনিকটি ক্রুদ্ধ হয়ে তার তলোয়ার বের করে সাবিত্রীর কাছে গেল এবং জিজ্ঞাসা করল, আমাকে সত্যিটা বলো, তুমি কি বিশ্বস্ত? সাবিত্রী উত্তর দিল, আমি নই। সৈনিকটি অবাক হয়ে রমেশকে জিজ্ঞাসা করল, তুমি এটা কিভাবে জানলে? রমেশ ব্যাখ্যা করল, আমি বলেছিলাম আমি তাকে স্পর্শ করতে চাই। সে এতটাই রেগে গেল যে আমাকে মারতে শুরু করল। একজন বিশ্বস্ত স্ত্রী কোনো অপরিচিতকে তাকে স্পর্শ করতে দিত না, কিন্তু সে আমাকে মারল এবং সেই সাথে আমার সারা শরীর স্পর্শ করল। এমন একজন নারী কিভাবে বিশ্বস্ত হতে পারে? তখন সৈনিকটি আরেকটি প্রশ্ন করল, আমি কি আমার বাবার ছেলে নাকি অন্য কারো? রমেশ বলল, তুমি এই রাজ্যের একজন সৈনিক, এই প্রশ্ন করার মানে কি? ঠিক আছে, আমি উত্তর দেব, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি রাগ করবে না। সৈনিকটি কথা দিল এবং রমেশ উত্তর দিল, তুমি তোমার বাবারই ছেলে, কিন্তু তোমার ওপর একজন কৃপণ জমিদারের ছায়াও আছে। সৈনিকটি খুব খুশি হলো এবং তার মাকে জিজ্ঞাসা করতে গেল। মা বললেন, তুমি তোমার বাবারই ছেলে, কিন্তু আমি যখন স্নান করছিলাম তখন একজন কৃপণ জমিদারের ছায়া আমার ওপর পড়েছিল। সৈনিকটি রমেশের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করল, তুমি এটা কিভাবে জানলে? রমেশ বলল, আপনি আমাকে একটিও পুরস্কার দেননি, অথচ অন্য কোনো সৈনিক হলে এতক্ষণে আমাকে অনেক পুরস্কার দিয়ে দিত। এ থেকেই আমি বুঝেছি যে আপনি কৃপণ। সৈনিকটি হেসে বলল, তুমি যা চাইবে আমি তাই দেব, কিন্তু বলো তো তুমি এত নিখুঁত উত্তর কিভাবে দাও? রমেশ বলল, আমি দেখতে পাই না, কিন্তু আমি মানুষের কাজ, আচরণ এবং শারীরিক ভাষা দেখে তাদের মনের কথা পড়তে পারি। তখন চাণক্য বললেন, এখন আমি তোমাদের এমন 7টি উপায় বলবো যার মাধ্যমে তোমরা অন্যের মনের কথা বুঝতে পারবে। তাদের চোখের দিকে তাকাও এবং তাদের মুখের ভাব পড়ো। চোখ হলো আত্মার দর্পণ। যখন তুমি কারো চোখের গভীরে তাকাও তখন মুখের সূক্ষ্ম নড়াচড়া, যেমন ভ্রু সামান্য ওঠানো, ঠোঁটের কোণে হালকা হাসি বা দৃষ্টির পরিবর্তন, এসবই বলে দেয় যে কি চলছে। উদাহরণস্বরূপ, যদি কেউ তোমার দৃষ্টি এড়িয়ে যায় তবে সে হয়তো কিছু লুকানোর চেষ্টা করছে। আত্মবিশ্বাসী দৃষ্টি দৃঢ়তার পরিচায়ক। শারীরিক ভাষাও সমান গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তির অঙ্গভঙ্গি, হাতের নড়াচড়া বা মুখের রেখা তার আবেগ প্রকাশ করে। এই শিল্পে পারদর্শী হতে হলে তোমাকে একজন গোয়েন্দার মতো পর্যবেক্ষণশীল হতে হবে। নিজেকে একটি বাজপাখি হিসেবে কল্পনা করো যা প্রতিটি ছোট ছোট নড়াচড়া উপর নজর রাখছে। দৈনন্দিন জীবনে যখন কারো সাথে তোমার দেখা হয়, সে বাজারের দোকানদার হোক বা অফিসের সহকর্মী, তার মুখটি মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তার হাসি কি আন্তরিক নাকি কেবলে আনুষ্ঠানিক? তার চোখে কি উত্তেজনা নাকি বিষণ্ণতা? প্রথমে এটি কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে তুমি এই ছোট ছোট বিষয়গুলো ধরতে শিখে যাবে। প্রতিদিন 5 মিনিটের জন্য একজন ব্যক্তির শারীরিক ভাষা পর্যবেক্ষণ করুন। তাদের চোখ, মুখ এবং শারীরিক ভঙ্গির দিকে মনোযোগ দিন। আপনি যে ইঙ্গিতগুলো পান তা একটি ডায়েরিতে লিখে রাখুন। সময়ের সাথে সাথে আপনি কথা ছাড়াই মানুষের মনের কথা পড়তে শুরু করবেন। এই অনুশীলন আপনাকে একজন দক্ষ মানসিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি করে তুলবে, যিনি তাৎক্ষণিকভাবে অন্যদের আবেগ অনুভব করতে সক্ষম হবেন। তাদের কথা বলার সুযোগ দিন। তারা যত বেশি কথা বলবে, বোঝা তত সহজ হবে। মানুষের মন বোঝার সবচেয়ে সহজ উপায় হলো তাদের অবাধে কথা বলতে দেওয়া। যখন কেউ কথা বলে তখন তাদের শব্দ, সুর এবং কথা বলার ধরন তাদের গভীরতম গোপনীয়তা প্রকাশ করে। কখনো কখনো শব্দের মধ্যে বিরতি, তাদের কণ্ঠস্বরের ওঠানামা বা শব্দের পুনরাবৃত্তি তারা যা বলে তার চেয়েও বেশি কিছু প্রকাশ করে। এই শিল্পে দক্ষতা অর্জন করতে হলে আপনাকে একজন ধৈর্যশীল শ্রোতা হতে হবে। কথোপকথনে তাড়াহুড়ো করবেন না। অন্য ব্যক্তিকে তার বাক্য শেষ করতে দিন। তাদের কথার দিকে মনোযোগ দিন। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তাদের কথা বলার ধরন। তারা কি জড়তা নিয়ে কথা বলছে? তাদের কণ্ঠস্বর কি আত্মবিশ্বাসী নাকি দ্বিধান্বিত? তারা কি নির্দিষ্ট কোনো শব্দের উপর জোর দিচ্ছে? পরের বার যখন কারো সাথে কথা বলবেন তখন অন্তত 5 মিনিট কোনো কথা না বলে শুনুন। তাদের কথা, কণ্ঠস্বর এবং বিরতির দিকে মনোযোগ দিন। এরপর তাদের কণ্ঠস্বর কি ইঙ্গিত দিচ্ছে তা বিশ্লেষণ করুন। এই অনুশীলনটি আপনাকে সাহায্য করবে। এটি আপনাকে একজন ভালো শ্রোতা করে তুলবে এবং অন্যদের মন বুঝতে সাহায্য করবে। আপনার মনকে শান্ত করুন।
মন পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হল আপনার নিজের মন শান্ত থাকা। যদি আপনার মন চিন্তা, উদ্বেগ বা কল্পনায় পূর্ণ থাকে, তবে আপনি অন্যদের মনের অস্থিরতা শুনতে পাবেন না। কেবল একটি শান্ত মনই অন্যদের অনুভূতি গভীরভাবে বুঝতে পারে। শান্তি মানে আপনার চিন্তাগুলোকে থামিয়ে দেওয়া, আপনার ভেতরের অস্থিরতাকে থামিয়ে দেওয়া। এটি এমন একটি অবস্থা যেখানে আপনি অতীতে হারিয়ে যান না বা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন না। আপনি কেবল বর্তমানে থাকেন এবং আপনার মন একটি শান্ত হ্রদের মতো স্থির থাকে। এই অবস্থায় আপনি অন্যদের শক্তি এবং আবেগ স্পষ্টভাবে অনুভব করতে পারেন। এই শান্তি অর্জনের সবচেয়ে কার্যকর উপায় হল ধ্যান। প্রতিদিন 10 থেকে 15 মিনিটের জন্য একটি শান্ত কোণে বসুন। আপনার শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দিন। চিন্তা আসতে পারে, কিন্তু সেগুলোতে জড়িয়ে পড়বেন না। সেগুলোকে মেঘের মতো ভেসে যেতে দিন এবং চলে যেতে দিন। শুরুতে আপনার মন বিক্ষিপ্ত হবে, কিন্তু ধীরে ধীরে তা শান্ত হয়ে যাবে। দিনের এমন একটি সময় বেছে নিন যখন আপনি সম্পূর্ণ নীরব থাকবেন, কথা বলবেন না বা ঘুমাবেন না। শুধু আপনার শ্বাস-প্রশ্বাসের দিকে খেয়াল রাখুন। এই অভ্যাসটি আপনার মনকে শান্ত করবে এবং অন্যদের মনের কথা বোঝার ক্ষমতা বাড়াতে তুলবে। চতুর্থত, শারীরিক ভাষা বিশ্লেষণ করুন। শারীরিক ভাষা হলো মনের খোলা চিঠি। একজন ব্যক্তির অঙ্গভঙ্গি, হাতের নড়াচড়া এবং শারীরিক ভঙ্গি তার মনের অবস্থাকে প্রতিফলিত করে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি কথা বলার সময় তার হাত দুটি বন্ধ রাখে, তবে সে হয়তো আত্মরক্ষামূলক অবস্থানে আছে। যদি সে সোজা হয়ে বসে এবং তার অঙ্গভঙ্গি খোলা থাকে, তবে সে হয়তো আত্মবিশ্বাসী। ভাষা বোঝার জন্য আপনাকে একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক হতে হবে। কল্পনা করুন আপনি একজন চিত্রকর এবং আপনার সামনের ব্যক্তিটি একটি ক্যানভাস, যার প্রতিটি রেখা একটি গল্প বলে। তাদের হাতের নড়াচড়া, পায়ের অবস্থান এবং কাঁধের হেলান সবকিছুই একটি গল্প বলে। সামাজিক অনুষ্ঠানে মানুষের শারীরিক ভাষা পর্যবেক্ষণ করুন। তাদের অঙ্গভঙ্গি এবং কার্যকলাপ কী বলছে তা লক্ষ্য করুন। সময়ের সাথে সাথে আপনি শারীরিক ভাষার সূক্ষ্ম ইঙ্গিতগুলো পড়তে শিখবেন। শক্তি এবং আবেগ অনুভব করুন। প্রত্যেক ব্যক্তি একটি শক্তি ক্ষেত্র তৈরি করে, যা তার আবেগকে প্রতিফলিত করে। একটি শান্ত মন এই শক্তি অনুভব করতে পারে। এই শক্তি আপনাকে বলে দেয় যে ব্যক্তিটি সুখী, উদ্বিগ্ন নাকি দুঃখিত। এই শক্তি অনুভব করার জন্য আপনাকে আপনার সংজ্ঞা বা ইনটুইশনকে জাগিয়ে তুলতে হবে। এটি এমন একটি অনুভূতি যা আপনাকে বলে দেয় কোনো কিছু ঠিক না ভুল। উদাহরণস্বরূপ, আপনি কারো সাথে দেখা করলেন এবং তিনি হাসছেন, কিন্তু আপনি বুঝতে পারলেন যে কিছু একটা ঠিক নেই। এটি হলো আপনার সংজ্ঞা যা তার শক্তিকে উপলব্ধি করছে। আমি একবার একটি বারের পার্টিতে গিয়েছিলাম যেখানে একজন লোক খুব হাসছিল এবং কথা বলছিল, কিন্তু যখন আমি তার সাথে কথা বললাম, আমি তার শক্তির মধ্যে একটি শূন্যতা অনুভব করলাম। আমি গভীরভাবে কথা বললাম এবং তিনি প্রকাশ করলেন যে তিনি তার কর্মজীবনে ব্যর্থতার সাথে লড়াই করছেন। কাছের কারো সাথে বসুন এবং তার শক্তি অনুভব করার চেষ্টা করুন। তার শক্তি কি ইতিবাচক নাকি ভারাক্রান্ত? আপনার সংজ্ঞার ওপর বিশ্বাস রাখুন। এই অনুশীলন আপনাকে অন্যদের আবেগ বুঝতে পারদর্শী করে তুলবে। 6. প্রশ্ন করে আরও গভীরে যান। সঠিক প্রশ্ন করা মন পড়ার জন্য একটি শক্তিশালী হাতিয়ার। প্রশ্ন একজন ব্যক্তিকে মন খুলে কথা বলতে এবং তার মনের গভীরতা প্রকাশ করতে বাধ্য করে। তারা করে। প্রশ্ন করার সময় এমন প্রশ্ন বেছে নিন যা মুক্ত এবং পক্ষপাতহীন। উদাহরণস্বরূপ, আপনি এই বিষয়ে কী ভাবেন বা এটি আপনাকে কেমন অনুভব করায়? তাদের উত্তরে লুকানো ইঙ্গিতগুলোর দিকে মনোযোগ দিন। যদি কেউ কোনো প্রশ্নের উত্তর দেয়, তাহলে সম্ভবত সে কিছু লুকাচ্ছে। উদাহরণস্বরূপ, আমি একবার আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার নতুন প্রজেক্টটা কেমন চলছে? সে স্বাভাবিকভাবে ঠিক আছে বলল, কিন্তু আমি আরও গভীরে গিয়ে জানতে চাইলাম কোনো অসুবিধা আছে কিনা। সে জানালো যে তার হাতে সময় ফুরিয়ে আসছে। কারো সাথে কথা বলার সময় একটি মুক্ত প্রশ্ন করুন এবং তার উত্তরের পেছনের অনুভূতি বোঝার চেষ্টা করুন। এই অভ্যাসটি আপনাকে তার মনের গভীরে নিয়ে যাবে। 7. নিয়মিত অনুশীলন করুন এবং ধৈর্য ধরুন। মন পড়ার শিল্প রাতারাতি আয়ত্ত করা যায় না। এটি অবিরাম অনুশীলন এবং ধৈর্যের ফল। এই শিল্পে দক্ষতা অর্জন করতে আপনাকে প্রতিদিন ছোট ছোট জিনিস শিখতে হবে। আপনাকে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। প্রতিদিন মানুষের শারীরিক ভাষা, তাদের ভাবভঙ্গি এবং তাদের কথার দিকে মনোযোগ দিন। আপনার অগ্রগতি লক্ষ্য করুন। যদি আপনি কারো অনুভূতি বুঝতে ভুল করেন, তবে বিশ্লেষণ করুন আপনার কোথায় ভুল হয়েছে। উদাহরণস্বরূপ, আমি শুরুতে প্রায়শই মানুষের শারীরিক ভাষা বুঝতে ভুল করতাম, কিন্তু আমি প্রতিটি ভুল থেকে শিখেছি এবং এখন আমি সহজেই ক্ষুদ্রতম বিষয়গুলো ধরতে পারি। চাণক্য বলেছেন, কেবল তারাই মিথ্যে বলে যারা সত্য জানে। কারণ যারা মিথ্যে বলে তারা হয়তো সত্য জানে না, কিন্তু মিথ্যেবাদী সর্বদা সত্য জানে। তাই মিথ্যে ধরা একটি শিল্প। হ্যালো বন্ধুরা, হ্যাপিনেস উইথ অভিজিৎ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি খুবই বিশেষ, কারণ আমরা এমন একটি শিল্প শিখতে যাচ্ছি যা আপনাকে জীবনের প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে। যারা সত্যের পথে জীবনযাপন করতে চান, তাদের জন্য এই শিল্পটি শেখা অপরিহার্য। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সহজেই মিথ্যে ধরা যায়,
কি কি লক্ষণ দেখতে হবে এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু তার আগে আমি আপনাদের চাণক্য এবং তার শিষ্য চন্দ্রগুপ্তের একটি গল্প বলি। এই গল্পটি আপনাদের শুধু অনুপ্রাণিতই করবে না, বরং এটাও শেখাবে যে কিভাবে চাণক্য তার প্রখর বুদ্ধি ও পর্যবেক্ষণের মাধ্যমে এক মুহূর্তে মিথ্যে ধরে ফেলতেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আপনারা এমন কিছু শিখতে চলেছেন যা আপনার জীবন বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। একদিন চন্দ্রগুপ্ত তার গুরু চাণক্যের কাছে এলেন। তার মুখে এক অদ্ভুত অস্বস্তি ছিল, যেন তিনি কিছু লুকাচ্ছেন। চাণক্য তার দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, চন্দ্রগুপ্ত, কি হয়েছে? আজ তোমাকে একটু মনমরা লাগছে কেন? চন্দ্রগুপ্ত হেসে উত্তর দিলেন, গুরুদেব, কিছু না, আমি শুধু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলাম, সবকিছু ঠিক আছে। কিন্তু তার চোখ অন্য কথা বলছিল। চাণক্য লক্ষ্য করলেন যে চন্দ্রগুপ্তের হাসিটা কৃত্রিম এবং তার স্বরে সামান্য কম্পন ছিল। চাণক্য হেসে বললেন, চন্দ্রগুপ্ত, তুমি আমার শিষ্য, আমার কাছে তোমার কিছু লুকানোর দরকার নেই, বলো কি হয়েছে। চন্দ্রগুপ্ত হেসে প্রশ্নটি এড়ানোর চেষ্টা করল, গুরুদেব, আপনিও তো সবসময় আমার মনের কথা বুঝে ফেলেন, সত্যি কিছু ঘটেনি। কিন্তু চাণক্যের বুঝতে বেশি সময় লাগল না। তিনি 2 মিনিটের মধ্যেই চন্দ্রগুপ্তের মিথ্যেটা ধরে ফেললেন। চাণক্য শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, চন্দ্রগুপ্ত, তুমি যা বলেছ তা সত্যি নয়। গত রাতে তুমি একটি গোপন বৈঠক করেছিলে, যেখানে তুমি কিছু সৈন্যের সাথে একটি পরিকল্পনা করেছিলে এবং সেই পরিকল্পনাটি আমার কাছে লুকাচ্ছ। আমি কি ঠিক বলছি? চন্দ্রগুপ্ত হতবাক হয়ে গেল। বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। সে সাহস সঞ্চয় করে বলল, গুরুদেব, আমি খুব আত্মবিশ্বাসের সাথে মিথ্যে বলেছিলাম। আপনি এত সহজে কিভাবে তা ধরে ফেললেন? দয়া করে আমাকে এই কৌশলটি শেখান। চাণক্য হেসে বললেন, শিষ্য, মিথ্যে শনাক্ত করা কোনো জাদু নয়, বরং এটি পর্যবেক্ষণ, ধৈর্য এবং বুদ্ধিমত্তা থেকে আসা একটি শিল্প। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে মিথ্যেকে চিহ্নিত করতে হয় এবং সত্যকে দেখতে হয়। কিন্তু প্রথমে আমি তোমাকে আরেকটি গল্প বলি, যা এই শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করবে। এক ছোট্ট গ্রাম ছিল, সবুজ, শান্ত এবং সৎ লোকে পরিপূর্ণ। সেই গ্রামে ধর্মদত্ত নামে একজন বণিক বাস করতেন। ধর্মদত্তের ঘিয়ের দোকান সারা গ্রামে বিখ্যাত ছিল। লোকেরা বলতো তাজা গরুর দুধ থেকে তৈরি তার ঘি ছিল সবচেয়ে বিশুদ্ধ, সুগন্ধি এবং সুস্বাদু। ধর্মদত্তের দোকানে সর্বদা ভিড় থাকত। দূর দূরান্ত থেকে লোকেরা তার কাছ থেকে ঘি কিনতে আসত। তার ব্যবসা ফুলে ফেপে উঠছিল। তার ধন সম্পদ, খ্যাতি এবং সম্মান সবই ছিল। কিন্তু মানুষের মন চঞ্চল। ধন সম্পদ অর্জনের পরেও লোভ থেকেই গেল। সময় গড়িয়ে গেল। ধীরে ধীরে ধর্মদত্তের হৃদয়ে লোভ জন্মালো। সে বিশ্বাস করতে শুরু করলো যে যদি সে ঘিয়ের সাথে একটু সস্তা তেল মেশায়, তবে সে আরও বেশি লাভ করতে পারবে। তার দোকানটা আগে থেকেই বিখ্যাত ছিল এবং কেউ সন্দেহও করত না। প্রথমবারের মতো সে অত্যন্ত দ্বিধার সাথে এই কাজটি করল। সে আশা করেনি যে লোকেরা বুঝবে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন তার সমস্ত ঘি বিক্রি হয়ে গেল। কেউ ঘিয়ের গন্ধ পায়নি, কিন্তু রংটা নিয়ে তার সন্দেহ ছিল। এটা দেখে তার আত্মবিশ্বাস সে চলে গেল। এখন সে প্রতিদিন ঘিতে তেল মেশাতে শুরু করল। খরচ কমে গেল, লাভ বেড়ে গেল। তার হিসাব সোনার মতো ঝলমল করতে লাগলো। সে একটা নতুন বাড়ি বানালো, দোকান বড় করল আর গ্রামের মন্দিরে দান করতে শুরু করল, যাতে লোকে তাকে একজন ধার্মিক বলে মনে করে। কিন্তু সে একটা জিনিস বুঝতে পারল না, সত্যকে যতই লুকানো হোক না কেন, তা একদিন প্রকাশ পাবেই। গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ধীরে ধীরে ঘিলিবন্ধ ও স্বাদে পার্থক্য লক্ষ্য করতে লাগলেন। বাচ্চারা সেটা খেয়ে পেটে ব্যথায় ভুগতে শুরু করল। কিছু গৃহিণী বললেন, আগের মতো আর স্বাদ নেই। কিন্তু অভিযোগ করার সাহস কারোর ছিল না, কারণ ধর্মদত্ত ততদিনে একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছিলেন। কিন্তু তারপর গ্রামে একজন সাধু এলেন। তিনি দূর দূরান্তে ভ্রমণ করতেন। যেখানেই যেতেন, স্থানীয় মন্দিরে থেমে মানুষের মনের কথা শুনতেন। এই গ্রামে এসে তিনিও ধর্মদত্তের দোকান থেকে ঘি কিনলেন। তিনি সেটার গন্ধ নিলেন, আঙুলে ঘষলেন, আর তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ঋষি গ্রামবাসীদের ডেকে জিজ্ঞাসা করলেন, কেন ভাইয়েরা, তোমাদের কি মনে হয় না এই ঘিতে কিছু গোলমাল আছে? লোকেরা কথা বলতে এতটাই ভয় পেয়েছিল যে চুপ করে রইল। ঋষি হেসে বললেন, ঠিক আছে, সবাই কাল সকালে গ্রামের মন্দিরে জড়ো হও, আমি সেখানেই সত্যিটা বলবো।
পরদিন সকালে পুরো গ্রাম মন্দিরে জড়ো হলো। ঋষি ধর্মদত্তকেও ডাকলেন। সবার চোখ তার দিকে স্থির ছিল। ঋষি একটি পাত্রে ঘি নিয়ে তাতে কিছু তুলা রেখে একটি প্রদীপ তৈরি করলেন। ঘিয়ের প্রদীপটি জ্বালানো হলে কালো ধোঁয়া এবং একটি দুর্গন্ধ বের হলো। সবাই অবাক হয়ে গেল। ঋষি বললেন, দেখুন, খাঁটি ঘি কখনো এভাবে জ্বলে না, এতে নিশ্চয়ই ভেজাল মেশানো হয়েছে। ধর্মদত্তের মুখ ফ্যাকাশে হয়ে গেল। গ্রামের প্রধান কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, আমাকে সত্যিটা বলুন, আপনি কি মিশিয়েছেন? ধর্মদত্ত মিথ্যা বলার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু ঋষির তীক্ষ্ণ দৃষ্টি আর গ্রামবাসীদের চাহনি থেকে বাঁচতে পারল না। অবশেষে তাকে স্বীকার করতেই হলো, আমি ঘিতে সস্তা তেল মিশিয়েছিলাম। গ্রামে নিস্তব্ধতা নেমে এলো। যারা বছরের পর বছর ধরে তাকে বিশ্বাস করেছিল তারা লজ্জিত হলো। সে তা অনুভব করতে শুরু করল। ধর্মদত্ত কেঁদে ফেলল। সে বলল, লোভের বশে আমি এই পাপ করেছি, দয়া করে আমাকে ক্ষমা করুন। ঋষি শান্তভাবে বললেন, দেখো ভাই, টাকা উপার্জন করা খারাপ কিছু নয়, কিন্তু অসৎ উপায়ে উপার্জিত অর্থ কখনো সুখ বয়ে আনে না। তুমি মন্দিরে যে দানই করে থাকো না কেন, তা বৃথা গেছে, কারণ তার উৎসই ছিল পাপে পূর্ণ। ধর্মদত্ত সবাইকে প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি আর কখনো ভেজাল মেশাবো না। গ্রামবাসীরাও তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু তারাও সবকিছু সাবধানে কেনার শপথ নিল। চন্দ্রগুপ্ত, এই গল্প থেকে তুমি কি শিখলে? সবচেয়ে বড় শিক্ষা হলো, মানুষ যতই চালাক হোক না কেন, সে সত্যকে লুকাতে পারে না। মিথ্যার পর্দা একদিন ঠিকই সরে যাবে। দ্বিতীয়ত, ব্যবসায় সততাই সর্বশ্রেষ্ঠ সম্পদ। যিনি এই সত্যটি উপলব্ধি করেন, কেবল তিনিই একজন প্রকৃত ব্যবসায়ী হয়ে ওঠেন। এই গল্পের তৃতীয় দিকটি হলো মানুষের জাগরণ। যদি একটি ব্যক্তিও সচেতন হন, তবে তিনি পুরো গ্রামের চোখ খুলে দিতে পারেন, ঠিক যেমন সেই ঋষি করেছিলেন। এর অর্থ হলো, যখন সমাজের চোখ বন্ধ থাকে তখন অসৎ লোকেরা ফুলে ফেপে ওঠে, কিন্তু যখন বোধোদয় হয় তখন অসততার অবসান ঘটে। আর চন্দ্রগুপ্ত, এই ঋষি শুধু সেই বণিককেই সংশোধন করেননি, তিনি গোটা গ্রামকে শিখিয়েছিলেন যে চোখ বন্ধ করে সত্যকে লুকানো যায় না। যদি গ্রামবাসীরা শুরুতেই সত্যকে চিনতে পারত, তাহলে শিশুরা ভেজাল ঘিকে কষ্ট পেত না। অতএব রাজ্য শাসন করার সময় বা কোনো পদে অধিষ্ঠিত থাকার সময় তোমাকেও অবশ্যই সতর্ক থাকতে হবে। যখন কোনো সভাসদ তোমার তোষামত করে, তখন তার কথার পেছনের উদ্দেশ্য বোঝার চেষ্টা করো। যখন কেউ উপদেশ দেয়, তখন তার হৃদয়ের ভেতরের সত্যকে উপলব্ধি করো। প্রতিটি কথা, প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি হাসির পেছনে সত্যকে বোঝো। আর মনে রেখো, যে বণিক লোভের বশবর্তী হয়েছিল, সে তার সম্মান হারিয়েছিল। আজও গ্রামবাসীরা তাকে সন্দেহের চোখে দেখে। একবার বিশ্বাস ভেঙে গেলে মানুষের বিশ্বাস আর আগের মতো থাকে না। চন্দ্রগুপ্ত মাথা নত করে বললেন, আচার্য, আমি বুঝতে পেরেছি। আমি রাজ্যে এবং জীবনে সত্যকেই সর্বশ্রেষ্ঠ গুণ বলে গণ্য করব। আমি যতই প্রলোভনের সম্মুখীন হই না কেন, আমি কখনো অবিচার বা প্রতারণা করব না। তখন চাণক্য বললেন, চন্দ্রগুপ্ত, আমি এখন তোমাকে এমন কিছু নিয়ম বলবো যা তোমাকে সহজেই একজন মানুষের মিথ্যা চিনতে সাহায্য করবে। কিন্তু এই বিদ্যার জন্য প্রয়োজন ধৈর্য, বিচক্ষণতা এবং ন্যায়পরায়ণতা। তাহলে চলুন দেখে নেওয়া। আসুন আমরা একটি নিয়ম মনোযোগ দিয়ে বিবেচনা করি। নিয়ম 1, শারীরিক ভাষার দিকে মনোযোগ দিন। যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে, তখন সবার আগে তার শারীরিক ভাষায় পরিবর্তন আসে। তার কথায় যাই থাকুক না কেন, তার শারীরিক ভাষাই সত্য প্রকাশ করে দেয়। এই নিয়মটি বোঝা খুবই সহজ। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনার সাথে কথা বলার সময় বারবার তার দৃষ্টি এদিক ওদিক করে, তবে এটি সন্দেহের লক্ষণ হতে পারে। সাধারণত যে ব্যক্তি সত্যি কথা বলে, সে সরাসরি অন্য ব্যক্তির চোখের দিকে তাকায়, কিন্তু একজন মিথ্যাবাদী চোখে চোখ রাখা এড়িয়ে চলে বা বারবার নিচের দিকে তাকায়। মানুষ প্রায়শই তাদের মুখ বা নাক স্পর্শ করে, যা মানসিক চাপের লক্ষণ। যখন মন মিথ্যা তৈরি করে, তখন শরীর শক্ত হয়ে যায় এবং হাতগুলো অনিচ্ছাকৃতভাবে মুখ, নাক বা ঘাড়ের দিকে চলে যায়। এছাড়াও পায়ের নড়াচড়াও অনেক কিছু বলে দেয়। একজন মিথ্যাবাদী বারবার পা নাড়াতে পারে, চেয়ারে অস্বস্তিকরভাবে বসতে পারে বা ঘন ঘন বসার ভঙ্গি পরিবর্তন করতে পারে। এই নড়াচড়াগুলো তাদের ক্রমাগত উদ্বেগের ফল। নিয়ম 2, তাদের কণ্ঠস্বরের ওঠানামা বুঝুন। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল ব্যক্তির কণ্ঠস্বরের দিকে মনোযোগ দেওয়া। যখনই কোনো ব্যক্তি মিথ্যা বলে, তার কণ্ঠস্বরে একটি সামান্য পরিবর্তন আসে, এমনকি সে নিজে তা বুঝতে না পারলেও। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি সাধারণ কথোপকথনে নরম সুরে কথা বলে, কিন্তু হঠাৎ কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তরে তার কণ্ঠস্বর উঁচু করে, তবে এটি একটি লক্ষণ হতে পারে যে সে প্রশ্নটি নিয়ে অস্বস্তিতে আছে।
একইভাবে যদি তাদের কণ্ঠস্বর হঠাৎ থেমে যায়, যেমন আমি, এই ধরনের কথা, তবে এটিও মিথ্যা বলার একটি লক্ষণ। কখনো কখনো একজন মিথ্যাবাদী অন্য ব্যক্তিকে বিশ্বাস করানোর জন্য তার বক্তব্য বারবার পুনরাবৃত্তি করে। তারা বলতে পারে, না না, আমি সেখানে ছিলাম না, অথবা আমি সত্যিই সেখানে ছিলাম না। এই পুনরাবৃত্তি ইঙ্গিত দেয় যে তারা তাদের মিথ্যাকে আরও জোরালো করার চেষ্টা করছে। আরেকটি বিবেচ্য বিষয় হল কণ্ঠস্বরের কম্পন। একজন উদ্বিগ্ন মিথ্যাবাদী চেষ্টা করলেও সম্পূর্ণ স্থির কণ্ঠস্বর বজায় রাখতে পারে না। তাদের কণ্ঠস্বর আর্দ্র হয়ে যায়, সামান্য কাঁপে বা দ্রুত হয়ে যায়। একজন অভিজ্ঞ শ্রোতা অবিলম্বে এই কম্পন শনাক্ত করতে পারেন। তবে এখানে সতর্কতা প্রয়োজন। মঞ্চে কথা বলার সময় বা কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা বলার সময় কিছু লোক উদ্বেগের কারণেও এই ধরনের সংকেত দিতে পারে। তাই শুধুমাত্র তাদের কণ্ঠস্বরের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। এছাড়াও তাদের মুখের অভিব্যক্তি, চোখের নড়াচড়া এবং শারীরিক অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করুন। নিয়ম ৩, একটি গল্পের মধ্যে অসঙ্গতি খুঁজুন। যখন কেউ মিথ্যা বলে তখন তার বক্তব্যে অসঙ্গতি থাকা স্বাভাবিক। সত্য একটাই, তাই যে ব্যক্তি সত্য বলে তার গল্প সবসময় একই থাকে। কিন্তু একজন মিথ্যাবাদীকে তার বলা কথা নতুন করে সাজাতে হয়, এবং এই প্রক্রিয়ায় তারা প্রায়শই ভুল করে। উদাহরণস্বরূপ, ধরুন কেউ বলল, আমি গতকাল সারাদিন বাড়িতেই ছিলাম, কিন্তু পরে বলল, আমি এক বন্ধুর সাথে দেখা করতে বাজারে গিয়েছিলাম। এটি একটি স্ববিরোধিতা। দুটি কথাই একই সাথে সত্যি হতে পারে না। এভাবেই মানুষ তাদের কথা পরিবর্তন করে এবং মিথ্যা স্তরগুলো প্রকাশ হয়ে যায়। আপনি যদি শান্তভাবে এবং ধৈর্য ধরে তাদের আগের ও পরের উত্তরগুলো মিলিয়ে দেখেন, তাহলে এই পার্থক্যগুলো লক্ষ্য করতে শুরু করবেন। বিশেষ করে যদি আপনি তাদের একই প্রশ্ন ভিন্নভাবে জিজ্ঞাসা করেন। কখনো কখনো একই প্রশ্ন আবার জিজ্ঞাসা করলে তাদের উত্তর বদলে যায়। এটিও মিথ্যার একটি লক্ষণ। সতর্ক থাকুন, কখনো কখনো সত্যি বলার সময়ও তারা ভুল করতে পারে। তাই এই নিয়মের পাশাপাশি অন্যান্য নিয়মগুলোও মনে রাখবেন। নিয়ম ৪, আবেগের গভীরতা যাচাই করুন। যে ব্যক্তি মিথ্যা বলে সে প্রায়শই তার আবেগ নকল করে। উদাহরণস্বরূপ, যদি কেউ উচ্চস্বরে দুঃখ বা আনন্দ প্রকাশ করতে শুরু করে কিন্তু তার চোখে জল না থাকে বা মুখে কোনো প্রকৃত অভিব্যক্তি না থাকে, তবে এটি সন্দেহের বিষয় হতে পারে। প্রকৃত আবেগ ভেতর থেকে আসে, এগুলোর জন্য খুব বেশি চেষ্টার প্রয়োজন হয় না। কিন্তু মিথ্যা বলার সময় একজন ব্যক্তি চিন্তা করে আবেগ তৈরি করে। এ কারণেই তাদের কণ্ঠস্বর, মুখের অভিব্যক্তি এবং চোখের দীপ্তিতে পার্থক্য দেখা যায়। উদাহরণস্বরূপ, যদি কোনো বন্ধু বলে যে সে সাহায্য পেয়ে খুব খুশি, কিন্তু যদি তার মুখে সেই খুশির ছাপ না দেখা যায় বা সে বারবার হাসার চেষ্টা করে, তাহলে বুঝবেন যে কিছু একটা সমস্যা হয়েছে। একইভাবে যে ব্যক্তি দুঃখের ভান করে সে বারবার নিজের মুখে হাত দিতে পারে, সে মাথা নিচু করতে পারে বা মুখ ঘুরিয়ে নিতে পারে। কিন্তু মনে রাখবেন যে প্রতিবার অতিরিক্ত আবেগ দেখানো মিথ্যা বলার লক্ষণ নয়। কিছু মানুষ স্বভাবগতভাবেই নাটকীয় হয়। তাই আপনার কথা, অঙ্গভঙ্গি এবং কণ্ঠস্বর নিয়ে সাবধানে ভাবুন। পঞ্চম নিয়ম, সময়ের চাপ তৈরি করুন। একজন মিথ্যাবাদীর তার মিথ্যা প্রস্তুত করার জন্য সময়ের প্রয়োজন হয়। আপনি যদি কাউকে প্রশ্নবাণে জর্জরিত করেন বা দ্রুত উত্তর চান, তাহলে তারা ঘাবড়ে যেতে পারে বা ইতস্তত করে উত্তর দিতে পারে। ধরুন আপনি কাউকে জিজ্ঞেস করলেন, গতরাতে আপনি কোথায় ছিলেন, এবং তারা সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে ভাবতে বা এদিক ওদিক তাকাতে শুরু করল। এর মানে হলো তারা মনে মনে একটি উত্তর তৈরি করছে। অন্যদিকে একজন সত্যবাদী ব্যক্তি কোনো বিরতি ছাড়াই স্পষ্ট উত্তর দেয়। তাই যখনই আপনি কাউকে সন্দেহ করবেন, হঠাৎ করে একটি প্রশ্ন করুন এবং সঙ্গে সঙ্গে উত্তর চান। এতে মিথ্যাবাদীর উদ্বেগ বাড়বে এবং তার মুখের ও শারীরিক ভাষা বদলে যাবে। কিন্তু সতর্ক থাকুন, কখনো কখনো সত্যি বলার সময়ও মানুষ চিন্তা করার জন্য সময় নেয়। উদাহরণস্বরূপ, যদি প্রশ্নটি পুরনো হয় বা ব্যক্তিটি ক্লান্ত থাকে, তবে শুধু এর উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। অন্যান্য নিয়মগুলিও বিবেচনা করুন। অতিরিক্ত তথ্যের কথা ভাবুন। একজন মিথ্যাবাদী তার গল্পকে বিশ্বাসযোগ্য করার জন্য অনেক অপ্রয়োজনীয় তথ্য দিতে পারে। তারা এমন তুচ্ছ বিবরণ উল্লেখ করতে পারে যা আসল প্রশ্নের সাথে সম্পর্কিত নয়। উদাহরণস্বরূপ, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, গতকাল আপনি কোথায় ছিলেন, এবং তারা বলে, আমি বাজারে গিয়েছিলাম, সেখানে একটি লাল গাড়ি দেখেছিলাম, তারপর হঠাৎ বৃষ্টি শুরু হলো, এই জন্যেই আমি এক বন্ধুর সাথে দেখা করেছিলাম, তাই এই বিবরণটি অপ্রয়োজনীয়। একজন সত্যবাদী ব্যক্তি সহজভাবে উত্তর দেবে, আমি বাজারে গিয়েছিলাম। এই মিথ্যাবাদী প্রায়শই তার কথোপকথনে এত বেশি বিবরণ যোগ করে যে শ্রোতা বিভ্রান্ত হয়ে পড়ে এবং আসল প্রশ্নটি ভুলে যায়। এটিও মিথ্যার একটি লক্ষণ হতে পারে। কিন্তু এখানেও সতর্কতা প্রয়োজন। কিছু মানুষ স্বভাবতই দীর্ঘক্ষণ কথা বলে, তাই প্রথমে এই অভ্যেসটি বুঝুন।
যখন কোনো নির্দিষ্ট বিষয়ে তাদের কথোপকথন অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে যায় তখন সতর্ক হন। নিয়ম 7, আপনার সহজাত প্রবৃত্তির ওপর বিশ্বাস রাখুন। আমাদের সকলেরই একটি স্বাভাবিক অনুভূতি আছে, যাকে বলা হয় অন্তরের অনুভূতি। যখনই কেউ মিথ্যা বলে, আমাদের ভেতরের একটি ক্ষীণ কণ্ঠস্বর বলে ওঠে যে কিছু একটা ঠিক মনে হচ্ছে না। এই প্রবৃত্তিকে উপেক্ষা করবেন না। এমনকি যদি কেউ আপনার চোখের দিকে তাকিয়ে বলে যে সে সত্যি বলছে, কিন্তু আপনার মনে সন্দেহ জাগে, তবে এই অনুভূতির দিকে মনোযোগ দিন। আপনার অবচেতন মন ব্যক্তিটির মুখ, শারীরিক ভাষা, কথা এবং পরিস্থিতি থেকে পাওয়া সমস্ত সংকেত একত্রিত করে এই সংকেতটি দেয়। আপনি যদি আপনার জীবনে ধারাবাহিকভাবে এই 7টি নিয়ম প্রয়োগ করেন, তবে আপনিও শীঘ্রই আসল এবং নকল জিনিসের মধ্যে পার্থক্য করতে শিখবেন।